অফিস খোলা রেখে কাল থেকে 3 দিনের লকডাউন, বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল। 24 ঘন্টায় রেকর্ড 119 জনের মৃত্যু, খুলনায় মারা গেছেন সর্বোচ্চ 32 জন। করোনা মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভর্তুকিতে দেয়া হচ্ছে সার, 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন বঙ্গবন্ধু কৃষি পদক। কয়লা ভিত্তিক বিদ্যুতে ব্যর্থতার পর এবার আমদানির পথে সরকার, বাতিল হলো 10টি কেন্দ্র। জলবিদ্যুৎ পেতে নেপালের সঙ্গে আগামী মাসেই চুক্তি, জানালেন প্রতিমন্ত্রী। বাংলার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। সরকারি বেসরকারি সব অফিস খোলা রেখে কাল থেকে 3 দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। বন্ধ থাকবে সব গণপরিবহন ও শপিং মল। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 1 জুলাই থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 16 জুলাই পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ কার্যকর আছে। তবে হঠাৎ করে বেড়ে গেছে সংক্রমণ। সীমান্ত এলাকা ছেড়ে সংক্রমণ হু হু করে বাড়ছে সারা দেশেই। এ অবস্থায় গত সপ্তাহে ঢাকার আশপাশের 7 জেলা লকডাউনের ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারের কারিগরি পরামর্শ কমিটির পরামর্শ ছিল 14 দিনের শাটডাউনের। পরামর্শ মেনে প্রথমে সোমবার ও পরে বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহ লকডাউনের ঘোষণা আসে। আবারও সিদ্ধান্ত পাল্টে সব অফিস খোলা রেখে 1 জুলাই পর্যন্ত সীমিত লকডাউনের ঘোষণা এসেছে। তবে কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। ঘোষণা অনুযায়ী এ সময় পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারলেও বসে খাওয়া যাবে না। লকডাউন না মানলে করোনা পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই লকডাউনে অনেকের দরজা হয়তো বন্ধ করবে, কিন্তু স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দরজা তো খুলবে, জানালাও খুলে রাখতে হবে। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। মডার্না টিকা 25 লক্ষ আমরা পাচ্ছি, সেটা অল্প দিনেই চলে আসবে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। আগামী মাসেও আমরা আশা করি যে চুক্তি করেছি চায়নার সাথে, হয়তোবা আমরা টিকা পেতে থাকবো। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না। সীমিত এই লকডাউন শেষে 1 জুলাই থেকে 1 সপ্তাহের জন্য আসবে কঠোর লকডাউন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এর মধ্যে রাজধানী ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষ। মুন্সিগঞ্জ, মাদারীপুর হয়ে ছাড়ছেন ঢাকা। এতে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে ঢল নেমেছে। গাদাগাদি করে নদী পার হওয়ায় সংক্রমণের শঙ্কার পাশাপাশি ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার। শাটডাউনের গরম খবরে এখনো রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ঢাকার চারপাশে 7 জেলায় লকডাউন ফসকে জনস্রোত আশ্রে পড়ছে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে। রোববার ভোর থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফেরিতে উঠতে রীতিমতো শুরু হয় প্রতিযোগিতা। জরুরি ফেরি সার্ভিস চলে যায় সাধারণ যাত্রীদের দখলে। সামাজিক দূরত্ব পড়ে থাক, পা রাখার জায়গা পর্যন্ত ফাঁকা নেই কোথাও। মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ 7 জেলায় কঠিন লকডাউনে রাজধানীকে বিচ্ছিন্ন করার কথা। তারপরও মানুষ ঢাকা ছাড়ছেন কিভাবে? অস্বাভাবিক ভিড়ের কারণে গত 12 মে এই রুটে ফেরিতে দুর্ঘটনায় 5 ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এই অবস্থা চলতে থাকলে আবারও ঘটতে পারে নতুন কোনো দুর্ঘটনা। 1 জুলাই থেকে রাজধানী সহ সারা দেশে লকডাউনের খবরে অতিরিক্ত ভাড়া ও বিড়ম্বনা নিয়েই গন্তব্যে ছুটছে মানুষ। বড় লকডাউন দিয়ে দিতেছে, এখন তো দেশে না যায় উপায় নাই। মাস্ক আছে, ব্যাগে আছে, একটা ফোন হারাই গেছে তো সেই টেনশনে আছি। জামে পড়ছে, পুরো রাস্তায় জাম। আমাকে যে ভাড়া লঞ্চে লাগবে এর 4 গুণ যাইতে আছে আমাকে খরচ। শুধু প্রশাসনের উপরে নির্ভর করে চলবে না, বাঁচার জন্য এরা সবাই এই লকডাউন মানা দরকার। রাজধানী ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে চেকপোস্ট কঠোর হলে শিমুলিয়া ঘাটে এমন পরিস্থিতি হতো না বলে মনে করছেন ঘাট এলাকার আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে জিজ্ঞেস করি, তারাই বলে আমার এই প্রয়োজন, জরুরি প্রয়োজন। এটা শৃঙ্খলার ভিতরে তারা ধরে রাখতে হবে। ঈদের সময় যে ধরনের ঘটনা ঘটছে ওই ধরনের ঘটনা আমরা আর ঘটতে দিব না ইনশাল্লাহ। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 16টির মধ্যে 15টি ফেরি চলাচল করছে। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ঘাটের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে করোনা লকডাউনের কারণে ঢাকা থেকে লোকজন কিন্তু এখনো ছুটছে গ্রামে এবং শিমুলিয়া ঘাটে এখানে যে ভিড় করছে এর একটি পরিসংখ্যান আমি দিচ্ছি আপনাদের। বিএডব্লিউ বলছে যে 24 ঘন্টায় 154 বার কিন্তু ফেরি টিপ দিয়েছে। তার মধ্যে এই শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে 81 বার, আর মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে ছেড়ে গেছে 73 বার। তো এই 154টি টিপের বিষয় হলো যে আজকের বা গতকালকের যে বিষয়গুলো ছিল যে লোকের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু ফেরি থেকে যানবাহন নামানো বিলম্ব হচ্ছিল, সে কারণে কিন্তু ফেরিগুলো দ্রুত করে ছেড়ে যেতে পারছিল না। আপনারা জানেন যে গেল 12 মের পরে ফেরিগুলো কিন্তু প্রতিদিন 24 ঘন্টায় অন্তত 200 টিপ দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু 50টি টিপ কম হচ্ছে, সে কারণে কিন্তু ভিড় আরো বেড়ে যাচ্ছে। এবং তাদের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই গাড়ি পারাপারে প্রায় 33.5 লাখ টাকারও বেশি তারা রাজস্ব আয় করেছে। কিন্তু এই ঘাটের যে পরিবেশ বা পরিস্থিতি সেখানে কিন্তু এখনো প্রচুর গাড়ি অপেক্ষা করছে। তাদের হিসাব অনুযায়ী কিন্তু 650 যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। আপনারা দেখছেন যে ফেরিটি এখানে এখন যানবাহন উঠাচ্ছে, এটি কিন্তু এই রানীক্ষেত নামে যে একটি ঠেলা ফেরি, এই ফেরিতে কিন্তু প্রচুর যানবাহন উঠেছে, পাশে কিন্তু যাত্রীরাও রয়েছে। তো এই সময়ে যাত্রীদের চাপটা সকালের তুলনায় কম থাকলেও কিন্তু একেবারে কমে যায়নি, যাত্রী কিন্তু আসছে এবং এখানে যেসব যানবাহন অপেক্ষা করছে বা মাদারীপুরের যে বাংলা বাজার ঘাটে যানবাহন অপেক্ষা করছে সেগুলো কিন্তু এখনো পার করে শেষ করতে পারছে না। এবং এই করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে কিন্তু যাত্রীরা চেষ্টা করছে পদ্মা পাড়ি দিতে, এবং এই যে পদ্মা অনেকটা উত্তাল এবং বর্ষার কারণে কিন্তু পানি বাড়ছে এবং সেই উত্তাল পদ্মা ফেরিগুলো পাড়ি দিচ্ছে এবং পন্টুন কিন্তু জোয়ারে ডুবে যাচ্ছে। একটি পন্টুন এই সবকিছু মিলিয়ে নানারকম বিড়ম্বনা আর ঝুঁকি নিয়ে কিন্তু রাজধানী ঢাকা থেকে পিকআপ, ট্রাক এবং ছোট ছোট বিভিন্ন রকম যানবাহন করে কিন্তু যাত্রীরা এখানে আসছেন গ্রামে যাওয়ার জন্য। তারা নানা রকম চ্যালেঞ্জের কথা বলছেন রাজধানীতে, সেখানে তারা রাজধানী ছেড়ে যাচ্ছেন। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়ার সর্বশেষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় রেকর্ড 119 জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে সবচেয়ে বেশি 32 জন মারা গেছেন। শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জে দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। শেষ মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি হলেই ছুটছেন হাসপাতালে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কোনো লকডাউনে লাগাম টানা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। হাসপাতালগুলোতে কিছুক্ষণ পরপরই আসছে রোগী, বেশিরভাগই অক্সিজেন সাপোর্ট নিয়ে ভর্তি হচ্ছেন। আবার আইসিইউতে সিট না পেয়ে আশঙ্কাজনক অবস্থায় রোগীকে নিয়েই হাসপাতাল ছাড়ছেন স্বজনরা। গ্রামে এখন পরিস্থিতি চরমের দিকে গেলেও লোকজনের মধ্যে নেই সচেতনতার বালাই। জ্বর, সর্দি, কাশি নিয়ে গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় অবাধে চলাফেরা করছেন। তার মধ্যে বাস বাঁধিয়ে দেওয়া, কিন্তু ভিতরে যে চার দোকানগুলো এগুলো তো সবগুলো খোলা। লকডাউন ভ্যান, ইজি বাইকের লকডাউন, আর তো সবাই চলে। বেকার করতে আর করা লাগে না, আমরা যাই না, আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়ে যাই। গত 15 দিনের ব্যবধানেই দেশে 1000 করোনা রোগীর মৃত্যু হয়েছে, আর কয়েকদিনেই শনাক্তের হার ঠেকেছে 22%। খুলনার 3টি হাসপাতালে একদিনে করোনায় ও উপসর্গে 17 জন মারা গেছেন। শনাক্তের হার 65%। এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাই, যখন অক্সিজেন আসে তখন লাইন পড়ে যায়। 5 মিনিটে রোগী প্যানিক হয়ে যাচ্ছে। এ বাদে আমাদের আসলে এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই বা অন্য কোনো ধরনের কোনো মিসম্যানেজমেন্ট নেই। রাজশাহী অঞ্চলে করোনার মৃত্যুর মিছিল থামছে না। রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। 20টার উপরে আইসি নাই, আমরা বিশুদ্ধবার থাকা সিরিয়াল দিয়ে এখনো পাইনি। যতই কন্ডিশন খারাপ হোক না কেন রোগীর আইসিইউ পাওয়া সম্ভব নয়। অপর সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় জেলায় করোনায় ও উপসর্গে 9 জন মারা গেছেন। আর সাতক্ষীরায় সংক্রমণের ঊর্ধ্বগতি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। একদিনে মারা গেছেন 8 জন। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়ায় বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্তের হার। একদিনে মারা গেছেন 5 জন। যখন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন হাসপাতালে আসছে এবং অনেকেই পরীক্ষা নিরীক্ষা করতেও অনীহা প্রকাশ করছে। বিভাগভিত্তিক হিসেবে মৃত্যুর অবস্থানে ঢাকার পরই চট্টগ্রাম। বন্দর জেলায় 24 ঘন্টায় 7 জন মারা গেছেন, যা 1 মাসের মধ্যে সর্বোচ্চ। লাবিব হাসান, সময় সংবাদ।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা শিক্ষা বোর্ডে 2021 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফর্ম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা বোর্ড। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারীকালে খাদ্য সংকটে যেন না হয় সেজন্য নানা উদ্যোগ নিচ্ছে সরকার। কৃষিখাতে অবদান রাখায় 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু পদক তুলে দেন সরকার প্রধান। তিনি বলেন, বিএনপির শাসনামলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হলেও আওয়ামী লীগ সরকার ভর্তুকিতে সার দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কৃষিতে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া কৃষিখাত নিয়ে বঙ্গবন্ধুর শতবাণী সম্বলিত এবং দেশের কৃষি অঞ্চলের উপর লেখা দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় কৃষিখাতের উন্নয়নে জাতির জনকের উদ্যোগ এবং বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে সারের জন্য 18 কৃষককে গুলি করে হত্যা করা হয়, আর আওয়ামী লীগ সরকার সারের উপর ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ নেন। কৃষি উপকরণ যাতে কৃষকের কাছে সহজলভ্য হয় তার ব্যবস্থাটা জাতির পিতা করে দিয়েছিলেন। কৃষকদের স্বল্প মূল্যে সারের সরবরাহ আমরা নিশ্চিত করি, বেশি মূল্য দিয়ে সার ক্রয় করি বা উৎপাদন করি, কিন্তু আমরা কৃষকদেরকে ভর্তুকি দিই। আমাদের দুর্ভাগ্য যে এই বাংলাদেশে আমরা দেখেছি 91 সালে বিএনপি যখন সরকারে আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। করোনা মহামারীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থবিরতায় বাংলাদেশেও নানা সংকট দেখা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা সহ নানা সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ শুধু সারা বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে। এই করোনাকালীন সময়ে মানুষ, সাধারণ মানুষদের কষ্ট না পায়, তাতে 1,28,441 কোটি টাকার প্রণোদনা আমরা দিয়েছি। 5 কোটির উপর মানুষ আমাদের সহায়তা পেয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে কৃষি পণ্য রপ্তানি করা হবে বলেও জানান সরকার প্রধান। আমরা মোকাবেলা করতে পারবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় মতো উৎপাদনে আসতে না পারা, বিদ্যুতের মূল্য ও যৌক্তিকতা বিবেচনায় নির্মাণাধীন 10টি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সরকার। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্প থেকে সরে এলেও দীর্ঘমেয়াদে উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো সমস্যা হবে না। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে জুলাই মাসেই চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে 2010 সালেই প্রণয়ন করা হয় পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। সেখানে কয়লাভিত্তিক বিদ্যুতের একগুচ্ছ প্রকল্প হাতে নেয় সরকার। এসবের মধ্যে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ির একাংশ কয়লার উপর ভরসা করে এগিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি পরিকল্পনায় থাকা বেশিরভাগ কয়লা নির্ভর প্রকল্প। বৈশ্বিক প্রেক্ষাপট, উপযোগিতা ও সময়ের চাহিদায় পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010-কে আবারও সংশোধনের উদ্যোগ নেয় বিদ্যুৎ বিভাগ। সংশোধিত মাস্টার প্ল্যান 2016 অনুযায়ী কয়লা নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারই ধারাবাহিকতায় সময়মতো উৎপাদনে না আসা, বিদ্যুতের মূল্য ও যৌক্তিকতা বিবেচনায় 10টি কয়লাভিত্তিক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত জানালো সরকার। এই 10টি পাওয়ার প্ল্যান্টকে যেহেতু তারা সময় মতো আসতে পারে নাই, সুতরাং এগুলোকে বাদ দেওয়া হয়েছে।
এই পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে গেলে পরে যে পরিমাণ ঘাটতি হবে সেটা পূরণ করার জন্য আমাদের হাতে আরও 13,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা পূরণ করে ফেলবে। প্রতিমন্ত্রী জানান, নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য চুক্তির প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। 41 সালের মধ্যে 40% বিদ্যুৎ উৎপন্ন নবায়নযোগ্য জ্বালানির থেকে আসার সম্ভাবনা। তবে আমরা এখন গুরুত্ব দিচ্ছি নেপাল থেকে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার। আমরা আশা করছি যে আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। আগামীতে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভবিষ্যৎ কি জানতে চাইলে নসরুল হামিদ জানান, নতুন করে মেয়াদ বাড়ানো হচ্ছে না কোনো কেন্দ্রের। যেগুলো আমরা ক্ষুদ্র মেয়াদে নিয়ে আসছিলাম সেগুলিকে অবশ্যই নো পেমেন্ট নো ইলেকট্রিসিটি বেসিস আমরা রাখবো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে আবার বেড়ে গেছে চালের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 2 থেকে 3 টাকা বেশি দামে। লকডাউন উঠে না গেলে চালের দাম কমবে না বলে মনে করছেন মিল মালিকরা। বাবুল হোসেনের তোলা ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। খাজানগরের অটো, সেমি অটো এবং হাস্কিং চালকল থেকে উৎপাদিত চাল প্রতিদিন ট্রাকে করে সড়কপথে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তা চালে বেড়েছে 100 থেকে 150 টাকা। গত সপ্তাহে মিনিকেটের দাম ছিল কেজি 56 টাকা, বর্তমানে তা ঠেকেছে 58 টাকায়। আর 58 টাকার বাসমতি এখন বিক্রি হচ্ছে কেজি 61 টাকা। মিলারদের দাবি, ধানের দাম বাড়তি এবং লকডাউনে পরিবহন খরচ বেশি হওয়ার কারণে চালের দাম বেড়েছে। আগে যখন 8,000 টাকা ভাড়া দিতাম, এখন 10,000 11,000 টাকা ভাড়া দেওয়া লাগে। এই জন্য চাউলের মূল্য বেশি হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় থেকে গাড়ি আসতে পারে না করোনার জন্য, যার জন্য যেখানে ধানের দাম বৃদ্ধি, এখানে তাই চালের দাম বৃদ্ধি পেয়ে গেছে। দিনের পর দিন চালের দাম বাড়তে থাকায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। চালের দাম বৃদ্ধির কারণে আমরা খুব সমস্যার ভিতরে পড়ছি। আমরা যেভাবে তো যে মজদুরের কাজ করি, আমাদের সংসার চালানো সম্ভব হইতেছে না। তবে লকডাউনের পরই চালের দাম কমবে বলে মনে করেন মিল মালিকরা। অনেক শ্রমিক আমাদের এখানে অসুস্থ হয়ে গেছিল, জায়গায় জায়গায় অসুস্থ হয়েছে এবং যার কারণে কিছুটা মিলের উৎপাদনও আগের থেকে একটু কম হচ্ছিল। সব কিছু মিলায় আশা করি যে লকডাউনের পরে বাজারটা স্বাভাবিক হবে। জেলার 55টি অটো এবং 37টি সেমি অটো রাইস মিল থেকে প্রতিদিন 150 টন চাল বিক্রি করেন মিল মালিকরা। সময় সংবাদ, কুষ্টিয়া। নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে কমিশন পেলেন 65 জন নবীন কর্মকর্তা। এদের মধ্যে 47 জন মিডশিপম্যান এবং 18 জন সরাসরি অফিসার। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M শাহিন ইকবাল। পরে তিনি কমিশন প্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেন। সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নবীন কমিশন প্রাপ্তদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অফিস খোলা রেখে কাল থেকে 3 দিনের লকডাউন। বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল। 24 ঘন্টায় রেকর্ড 119 জনের মৃত্যু। খুলনায় মারা গেছেন সর্বোচ্চ 32 জন। করোনা মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ভর্তুকিতে দেয়া হচ্ছে সার। 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন বঙ্গবন্ধু কৃষি পদক। এবং কয়লা ভিত্তিক বিদ্যুতে ব্যর্থতার পর এবার আমদানির পথে সরকার। বাতিল হলো 10টি কেন্দ্র। জল বিদ্যুৎ পেতে নেপালের সঙ্গে আগামী মাসেই চুক্তি, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।